সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ডাবল শিফট খুলনার অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমাদের কোভিড-19 পরিস্থিতিতেও সেন্ট জেভিয়ার্স হাই স্কুল নিয়মিত তোমাদের অনলাইন ক্লাসটা পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি বিষয়ের উপরে আলোকপাত করতে চলেছি। তো এর আগে অবশ্যই একটি ক্লাস আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ের হয়েছে, প্রথম অধ্যায়ের প্রথম পাঠ। আজ আমরা দ্বিতীয় পাঠের উপরে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের একটু হলেও উপকারে আসবে, এবং সবটা আসলে তো লাইভ ক্লাসে দেখানো সম্ভব নয়। তারপর তোমাদের কিন্তু বইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আর প্রতিনিয়ত যদি আমাদের ক্লাসগুলো তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে ভবিষ্যতে কাজে লাগবে। যখন ক্লাস হবে তখন আর যদি কোনোটা ভুল থেকে থাকে যে তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে, পরবর্তীতে কিন্তু আমাদের কাছ থেকে তোমরা এটা দেখে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা প্রথম পাঠের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম পাঠে ক্লাস যেতে হয়েছে, আজ আমরা দ্বিতীয় পাঠের উপরে একটা ক্লাস নিতে চলেছি। দ্বিতীয় পাঠের বিষয়বস্তুটা কি আমরা একটু দেখি। কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কি বলেছি? কর্মসৃজন অর্থাৎ কর্মসংস্থানের সৃষ্টি এবং কর্মপ্রাপ্তি অর্থাৎ কাজের সুযোগ সৃষ্টির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেমন গুরুত্ব রয়েছে, ঠিক একই অবস্থায় কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক অবদান রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গোটা বিশ্বটাই চলছে তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে। তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। গোটা বিশ্বটা কিন্তু একটা প্রতিযোগিতার হাইওয়ের মতো চলছে। সেদিক থেকে আমাদের বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি কিন্তু বাংলাদেশকেও এগিয়ে নিয়ে চলেছে অনেক দ্রুত গতিতে। তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেরকমটা হচ্ছে পদ্মা সেতুর মতো একটা সেতু আমাদের দেশে কিন্তু হয়েছে, সেখানেও কিন্তু তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়েছে। আর যদি তথ্য প্রযুক্তির বাংলাদেশে ওই পরিমাণ ব্যবহার না হতো তাহলে এই সমস্ত পদ্মা সেতুর মতো প্রকল্প কিন্তু সম্ভব হতো না। তাহলে আমরা নিশ্চিন্তে মনে বলতে পারি কি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক একটা অবদান কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে রয়েছে। তো প্রাচীনকালের কথা চিন্তা করো। প্রাচীনকালে মানুষ একটা কাজের জন্য অনেক কয়জন লোক নিয়োগ করতে হতো। তারপর বিপজ্জনক যে জায়গাগুলো, সেখানে যে কর্মীরা কাজ করতে কিন্তু ভয় পেত বা তাদের জীবনে ঝুঁকি থাকতো। কিন্তু যখনই আমাদের দেশে তথ্য প্রযুক্তি আসছে তখন কিন্তু সেটার উপরে নির্ভরশীলতা আস্তে আস্তে কমে গেছে। তখন কি হলো কি, মানুষ চিন্তা করলো যে প্রাচীনকালের যে পদ্ধতিগুলো ছিল ওইটা বাদ দিয়ে তথ্য প্রযুক্তিটা যখন ব্যবহার করা হবে তখন কিন্তু কাজটা অনেক সহজ হবে। এবং তাদের ধারণা ছিল, প্রথম দিকে ধারণা ছিল যে তথ্য প্রযুক্তি যেহেতু এসে গেছে তাহলে মনে হয় আমাদের কাজটা দ্রুত হয়ে যাবে এবং বেকারের সংখ্যা বেশি বেড়ে যাবে, এই ভয়টা কিন্তু করা হতো। যেহেতু কথার কথা তোমার একটা বিপজ্জনক জায়গায় একটা খনি গবেষণার কাজ চলছে মনে করো, কিন্তু খনি গবেষণার কাজে ওইখানে মাটি খুঁড়ে খুঁড়ে প্রাচীন পদ্ধতিতে যদি তোমার খুঁড়ে সেখানে কাজ করতে হতো তাহলে দেখা যাচ্ছে অনেক সময়ের প্রয়োজন হতো, কিন্তু এবং অনেক শ্রমিক সেখানে কিন্তু নিয়োগ করা হতো। কিন্তু যখনই আমাদের তথ্য প্রযুক্তি আসলো তখন আমরা শুধুমাত্র একটা ডিনামাইট বিস্ফোরণ করে কিন্তু সেখানে আমরা গবেষণাটা করতে পারি। তাহলে মনে করি 100 জনের কাজ শুধু এক ডিনামাইটে কিন্তু করে দিচ্ছে সম্পূর্ণভাবে। অথবা কি রোবট যাচ্ছে, যে সমস্ত জায়গায় মানুষের যাওয়া সম্ভব না সেখানে রোবট যেয়ে কিন্তু কাজটা করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিন্তা করা হতো যখনই তথ্য প্রযুক্তি এসে যাবে তখন এই যে 100 জন লোকের কি অবস্থা হবে, এই 100 জন লোক তো এখানে লাগবে না, সেখানে তো 1 জন বা 2 জন লোকে অপারেট করবে, তাহলে বাকি লোকদের কি অবস্থা হবে, এই ভয়টা পাওয়া যায়। কিন্তু না, পরবর্তীতে এসে দেখা গেল তথ্য প্রযুক্তি যত আসছে কর্মসংস্থান কিন্তু তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আগে তোমার একটা জায়গায় সমস্ত কর্মীদের নিয়োগ করা হতো এবং সেইখানে নেই, কিন্তু ওইখানে একটা কাজের পিছনে যত সময় দিচ্ছে সেটা না দিয়ে বিভিন্ন জায়গায় আমরা কর্মী ছড়িয়ে দিয়ে এই প্রযুক্তির সাহায্য নিয়ে কিন্তু দ্রুত কাজটা সম্পন্ন করতে পারছি। তো প্রিয় শিক্ষার্থী, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এই তথ্য প্রযুক্তিগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করছি। বিভিন্ন কারখানা আছে যেখানে বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে কিন্তু রোবটটা সম্পন্ন করে দিচ্ছে। আর কি করে দিচ্ছে, মনে করো আগে যে কোনো একটা
প্রতিষ্ঠান বলো বা ফ্যাক্টরি বলো বা স্কুল কলেজ যেখানেই পড়াশোনা করো, এখানে যে হাজার হাজার কর্মী কাজ করে তাদের যে বেতন ভাতা দিয়ে কিন্তু ম্যানুয়ালে লিখতে হতো, কিন্তু তথ্য প্রযুক্তি আসার পরে কিন্তু ওইটার কোনো দরকার নেই। একটা সফটওয়্যার ব্যবহার করে কিন্তু সমস্ত কর্মীদের বেতন ভাতা দিয়ে কিন্তু ওইখানে হিসাব করে দেওয়া যাচ্ছে। তারপরে মনে করো কি প্রাচীন পদ্ধতিতে যে একজন কর্মী কখন প্রতিষ্ঠানে আসছে, কখন প্রতিষ্ঠান থেকে যাচ্ছে, এই তথ্যগুলো কিন্তু হাতে সংরক্ষণ নথি বইতে কিন্তু রেজিস্টার করে রাখতে হতো। কিন্তু এখন কি ডিজিটাল পদ্ধতি আছে, ডিজিটাল কার্ড পাঞ্চ করা হয়, পাঞ্চ করলেই জানা যায় যে তার ডিটেইলস সম্পর্কে, যে সে কয়টায় আসলো, কয়টায় বেরোলো, কতক্ষণ কাজ করলো, সবকিছু কিন্তু আজ তথ্য প্রযুক্তি সাহায্যে জানাচ্ছে। এছাড়া আর কি আছে, আমরা যে গুদাম ঘরগুলো ব্যবহার করি সেখানে কিন্তু সাজসজ্জার কাজ করার জন্য কিন্তু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করি। এছাড়া মনে করো টেলিফোন এক্সচেঞ্জ, আগে তোমরা হয়তো জানো কিনা যে প্রাচীনকালে যখন, প্রাচীন না এর পরবর্তীতে যখন টেলিফোনের আবিষ্কার শুরু হলো, তখন কিন্তু একটা ফোন কল করতে গেলে কিন্তু আগে ফোন করে কোম্পানির কাছে ফোনটা যাইতো, যাওয়ার পর ওইখানে বলা হতো যে এক্সচেঞ্জ করে আরেকটা লোক যার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি তার কাছে কিন্তু ট্রান্সফার করা হতো। অর্থাৎ একটা ফোন কল করতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন হতো। কিন্তু এখন দেখো আমাদের হাতে স্মার্টফোন আছে বা সাধারণ বাটন ফোন আছে, তার সাহায্যে কিন্তু দ্রুত আমরা যে ব্যক্তিকে কল করতে চাই তার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব। এছাড়া কি আগে মনে করো যে কোনো একটা তথ্য জানতে হলে আমাদের অনেকের কাছ থেকে যে এই বিষয়টা জানো কিনা, ওই বিষয়টা জানো কিনা, এরকম ভাবে তথ্য নিতে হতো। কিন্তু এখন যখন আমাদের কাছে স্মার্টফোন আসছে, দিন রাত ভয়েস কলের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন কাস্টমার কেয়ারে কথা বলে কিন্তু আমাদের প্রশ্নের সমাধান, সেটা মেডিকেল বিষয় হোক, কৃষি বিষয় হোক, তথ্য তোমার ইঞ্জিনিয়ারিং বিষয় হোক, যে কোনো বিষয় এভরিথিং আমরা কিন্তু তথ্য প্রযুক্তি অর্থাৎ মোবাইলের মাধ্যমে ফোন করে কিন্তু এটা আমরা জানতে পারছি। এছাড়া মনে করো কি আগে চিন্তা করতে হতো কি তুমি ব্যাংকের হিসাবে যদি আসো, আমার একটা চেক বই আছে, আমি এখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চাই, আমি এখন কোথায় আছি, তাহলে মনে করো আমি গ্রামের বাড়িতে আছি, এখান থেকে তো আসলে খুলনায় এসে বা আমার শহরে যেয়ে সেই চেক দিয়ে বেতন উত্তোলন মানে টাকা উত্তোলন করা সম্ভব হয়তো, কিন্তু সেটা সময়ের ব্যাপার ছিল। কিন্তু এখন মোবাইল ফোন আসার কারণে কি হয়েছে, আমরা কিন্তু সহজে আমাদের মোবাইল দিয়ে ব্যাংক থেকে মোবাইলে টাকাটা ট্রান্সফার করে সেখান থেকে কিন্তু ক্যাশ আউট করে নিতে পারি। অথবা কি করতে পারি, শহর অঞ্চলে অ্যাভেলেবেল এখন এটিএম বুথ আছে, এটিএম বুথের মাধ্যমে কিন্তু আমরা এই সুযোগটা নিতে পারি। এছাড়া আছে মনে করো কি আইসিটির কারণে কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু আমাদের কাজের ধারা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তনের স্থিতিতে টিকে থাকার জন্য কিন্তু আমাদের দক্ষ শ্রমিকের প্রয়োজন। ফলে দক্ষ উন্নয়ন কর্মসূচিতেও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। কম্পিউটারের সাহায্যে কিন্তু আজকাল আমরা অনেক কাজ ঘরে বসে করা সম্ভব হচ্ছে। তো শিক্ষার্থী, আমরা কর্মসৃজনের দিকে যাই, যে আসলে আমরা একটা হচ্ছে কর্মসৃজন আর একটা হচ্ছে কর্মপ্রাপ্তি। আজকে আমরা একটু দেখবো যে কর্মসৃজনটাতে কি কি আসতে পারে আমাদের, কিভাবে আমরা কর্মসৃজন তথ্য প্রযুক্তির কারণে কি কর্মসৃজনটা আমাদের হয়েছে। তো দেখো, বলতে পারি মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, প্রিয় শিক্ষার্থীরা, দেশের সকল মোবাইল কোম্পানি কোম্পানিতে কাজের সুযোগ, দেশের সকল মোবাইল কোম্পানিগুলো, মানে আমরা গ্রামীণ ফোন বলতে পারি, বাংলালিংক বলতে পারি, এয়ারটেল বলতে পারি, রবি বলতে পারি, বিপুল সংখ্যক কর্মী সংস্থান কর্মীর জন্য এই সংস্থাগুলো বিভিন্ন যে টাওয়ারে আমাদের কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ টাওয়ার আমাদের দেশে স্থাপন করা আছে, এগুলো পরিচালনা পর্যবেক্ষণ পরিদর্শনের জন্য কিন্তু লোক প্রয়োজন আছে। তাহলে এটা কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। একটি মোবাইল ফোনের সবচেয়ে বড় প্রযুক্তিমূলক এখন আমাদের যদি বলা হয় যে টোটাল বিশ্বের ভিতরে বা আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সবথেকে তথ্য প্রযুক্তি কোম্পানি যদি বলা হয় তাহলে আমরা এক নামে বলতে পারি মোবাইল কোম্পানিটাই হচ্ছে একমাত্র তথ্য প্রযুক্তির এক নম্বরে। কারণ আজ মোবাইল কোম্পানিগুলো যদি না থাকতো তাহলে আমাদের
ব্যাপক পরিমাণে যে স্মার্টফোনগুলো আছে সেটা চিন্তাও করা যায় না যে এত পরিমাণে এমন কোনো শহর গ্রাম দিয়ে এমন কোনো পরিবার নাই যে তাদের ফোনে কমপক্ষে অন্তত পক্ষে একটা স্মার্টফোন নাই। তাহলে কতগুলো স্মার্টফোন আমরা ব্যবহার করছি এবং এইটাতে যত প্রকার প্রযুক্তি যতটুকু প্রযুক্তি ব্যবহার করেছে অন্য আর কোনো ক্ষেত্রে এত ব্যাপক পরিমাণে কিন্তু প্রযুক্তি ব্যবহার করা হয়নি। এরপর দেখো মোবাইল সেট বিক্রি। মোবাইল সেট বিক্রি, বিপণন ও রক্ষণাবেক্ষণ। তো শিক্ষার্থীরা দেখো, আমরা যেরকম মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ ঠিক একইভাবে মোবাইল সেটটা যে আমরা বিক্রি করব, বিপণন করব বা রক্ষণাবেক্ষণ, সেখানে কিন্তু আমার প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশে প্রায় হিসাব করলে দেখা যায় 12 কোটি মোবাইল গ্রাহকের মোবাইল ফোন সেট ব্যবহার করে। আমাদের দেশে যদি আনুমানিক 18 কোটি জনগণ বলা হয়, তাহলে তথ্য প্রযুক্তি তথ্য মতে আমরা জানতে পারতেছি যে প্রায় 12 কোটি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে 12 কোটি, প্রায় 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট ব্যবহার করছে। সেগুলোর বিপণন, বিক্রয় এবং পরবর্তীকালে বিক্রয়িত সেবার জন্য কিন্তু বিপুল পরিমাণে কর্মীর চাহিদা সৃষ্টি হচ্ছে। একটা ফোন আজকে তোমার কাছে বিক্রয় করলো, একটা স্মার্টফোন, তাহলে কিন্তু শুধুমাত্র তার কাজ শেষ হচ্ছে না, কারণ তার একটা ওয়ারেন্টি